বিশুবাবুর বাড়ি থেকে মাঝে মাঝে মানুষের আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে, মাঝে মাঝে পশু পাখিরও ডাক শোনা যাচ্ছে। অন্ধকার ঘরে শুয়ে রহস্য ভেদের চেষ্টা করতে লাগলো সৈকত। বাইরে রাত বাড়তে লাগলো, কুয়াশাও নামতে শুরু করেছে। তার সঙ্গে সঙ্গে একটা কুকুর কোথায় যেন কেঁদে উঠল। পাড়াটা নিঝুম। এরপর কিছুক্ষণ বাদেই খাটে শোয়া অবস্থাতেই সৈকত দেখল সন্তর্পণে বারান্দায় এসে দাঁড়ালেন বিশুবাবু। চাদর মুড়ি দেওয়া থাকলেও তাকে চিনতে অসুবিধা হয়নি সৈকতের। তারপর বিশুবাবু উকি ঝুঁকি মারতে শুরু করলেন তার জানলার দিকে। সৈকত মরার মতো চুপচাপ শুয়ে তাকে লক্ষ্য করতে লাগলো। বিশুবাবু মনে হয় একটা সময় নিশ্চিত হলেন যে সৈকত ঘুমিয়ে পড়েছে। এই ভেবে তিনি বারান্দা থেকে একটা লম্বা আঁকশি তুলে নিয়ে সেটা সৈকতের জানলার দিকে বাড়িয়ে তা দিয়ে পাল্লাটা বেশ অনেকটা ফাঁক করে দিলেন। তারপর আঁকশি সরিয়ে নিয়ে একটা টর্চ বের করে আলো ফেললেন সৈকতের ঘরের মধ্যে। সরু টর্চের আলো সৈকতের দেহ ছুঁয়ে ঘুরে বেড়াতে লাগলো তার ঘরের ভেতর। হঠাৎ আলোটা এসে থেমে গেল তার টেবিলের উপর রাখা মুখোশটার উপর। বিশুবাবুর মুখ থেকে চাদরটা খসে গিয়েছে ততক্ষণে। সৈকত দেখল চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা বিশুবাবুর মুখটা কেমন যেন চকচক করছে, যেন আলো ফেলে ওই জিনিসটাই খুঁজছিলেন তিনি। আর এর ঠিক পরেই হঠাৎ একটা চিৎকার ভেসে এলো বিশুবাবুর বাড়ির ভেতর থেকে। ঠিক সেই মুহূর্তে সৈকত উঠে বসে জানলার দিকে তাকিয়ে বলে উঠল, বিশুবাবু, ও বিশুবাবু, কি দেখছেন আপনি? পর মুহূর্তেই বিশুবাবু অদৃশ্য হয়ে গেলেন বাড়ির ভেতরে। সৈকত সঙ্গে সঙ্গে মনস্থির করে নিল এখনই সে যাবে বিশুবাবুর বাড়ি। একটা বোঝাপড়ার প্রয়োজন আছে। টেবিল থেকে মুখোশটা তুলে নিয়ে কিছুক্ষণের মধ্যেই রাস্তায় নেমে এলো সৈকত। শীতের রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। কুয়াশা মাখা রাস্তায় খয়াটে আলো ছড়াচ্ছে ল্যাম্প পোস্ট। গলি দিয়ে এগিয়ে সৈকত সোজা গিয়ে ঢুকলো বিশুবাবুর বাড়িতে। অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠে বিশুবাবুর বৈঠকখানার দরজায় টোকা দিল সে। কয়েক মুহূর্ত পর দরজা খুলে তিনি দেখলেন চোখে মুখে স্পষ্ট অসন্তোষের ছাপ। তিনি বললেন, এত রাতে আবার এসেছেন কেন? সৈকত বেশ ঝাঁঝের সঙ্গে বলল, গল্প করতে আসিনি, কয়েকটা ব্যাপার জিজ্ঞেস করতে এসেছি। কিছু প্রশ্ন আছে। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই, রুক্ষভাবে বললেন বিশুবাবু। এরপর তিনি সম্ভবত সৈকতের মুখের উপর দরজা বন্ধ করেই দিতে চাইছিলেন, কিন্তু ঠিক তখনই তার নজর গেল সৈকতের হাতে ধরা মুখোশটার দিকে। তার মুখের ভাব মুহূর্তের মধ্যেই যেন বদলে গেল। বেশ মোলায়েম স্বরে তিনি বললেন, দিন দিন, মুখোশটা আমাকে দিয়ে দিন। সৈকত বলল, এটা দিতেই তো এসেছি, কিন্তু তার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে। আপনি আমার জানলায় লুকিয়ে উকি মারেন কেন? একটু আগে আঁকশি দিয়ে জানলাটা ফাঁক করে টর্চের আলো ফেলেছিলেন কেন? বিশুবাবু কোনো জবাব না দিয়ে কয়েক পা পিছিয়ে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন সৈকতের দিকে। সৈকত ঘরে ঢুকে কয়েক পা এগিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে এরপর বলল, আরো প্রশ্ন আছে। আপনার বাড়ির ভেতর থেকে ইদানিং নানা ধরনের পশু পাখির ডাক শোনা যায়। সবচেয়ে বড় কথা, রাতের বেলা কার চিৎকার ভেসে আসে আপনার বাড়ি থেকে। বিশুবাবু এতক্ষণ চুপ করেই রইলেন। সৈকত এক ঝলকে তাকিয়ে নিল চারপাশ। মুহূর্তের জন্য তার মনে হলো কি একটা জিনিস ঘরে নেই। ব্যাপারটা সে ধরতেও পারছে না। বিশুবাবুকে চুপ করে থাকতে দেখে সে বলল, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পেলাম না। কার চিৎকার শোনা যায় বলুন? আমার ধারণা আপনি এ বাড়িতে কাউকে আটকে রেখেছেন। চিৎকারটা তারই। লোকটা পশু পাখির ডাক নকল করতে পারে। সম্ভবত সে সেই জায়গার লোক যেখান থেকে মুখোশটা আপনি এনেছেন। কিন্তু তাকে আটকে রেখেছেন কেন? বিশুবাবু তার কথা শুনে একবার কয়েক মুহূর্তের জন্য কি যেন ভাবলেন। তারপর বললেন, আপনার প্রশ্নের জবাব পেলে সত্যি মুখোশটা আমার হাতে দেবেন তো?
হ্যাঁ দেব, জবাব দিল সৈকত। বিশুবাবু আর কোনো কথা না বলে ইশারায় তাকে অনুসরণ করতে বললেন। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলেন তিনি, তার পিছনে সৈকত। একতলার বারান্দার শেষ প্রান্তে একটা তালা বন্ধ ঘরের সামনে এসে বাইরে থেকে সুইচ টিপে ঘরের ভেতর আলো জ্বাললেন তিনি। তারপর চাবি বের করে তালা খোলার আগে সৈকতকে তিনি বললেন, দিন, মুখোশটা এবার দিন। আপনার সব কৌতূহলের নিরসন করছি আমি। সৈকতের মনে হলো বিশুবাবুর গলাটা এবার কেমন যেন অন্যরকম শোনালো। সৈকত আর কথা না বাড়িয়ে এবার মুখোশটা তার হাতে তুলে দিল। তালা খুলে ঘরে ঢুকলো দুজন। ঘরের এক কোণে ধুলোর মধ্যে শুয়ে আছে হাত পা বাঁধা একজন লোক। তারা ঘরে ঢুকতেই লোকটা হুড়মুড়িয়ে উঠে বসলো। আর সেই লোকটাকে দেখেই চমকে গেল সৈকত। আরে, এও তো বিশুবাবু! দুজন বিশুবাবু! একজন তার পাশে দাঁড়িয়ে আর একজন দড়ি বাঁধা অবস্থায় মেঝে বসে। কেমন করে সম্ভব? আর এর পরেই সৈকতের পাশে দাঁড়ানো বিশুবাবু হঠাৎ এক টানে খুলে ফেললো তার মুখোশটা। সৈকতের পাশে এবার দাঁড়িয়ে আছে অন্য একটা লোক। তার নাক চ্যাপ্টা, নরুন চেনা চোখ, মাথায় ছোট ছোট চুল, ঠিক পাহাড়ি লোকেদের যেরকম দেখতে হয় তেমন। সৈকত এবার বুঝতে পারলো কেন তার বিশুবাবুর বৈঠকখানায় ঢুকলে তার মনে হচ্ছিল কি একটা জিনিস যেন নেই এই ঘরের মধ্যে। যা ছিল না তা হলো বিশুবাবুর সেই ল্যাটেক্সের মুখোশটা, যা পরে এতক্ষণ বিশুবাবু সেজেছিল তার পাশে দাঁড়ানো লোকটা। সেই লোকটা এবার নিজেই সৈকতের উদ্দেশ্যে বলল, আমার নাম ড্রাকো থুপা। সেদিন আমি আপনার কাছে এ বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলাম। আপনাকে এ বাড়ি থেকে বেরোতে দেখে পরে আমার ধারণা হয়েছিল যে আপনার বাড়িতেই আমাদের ওই পবিত্র মুখোশটা চালান করেছে বিশুমিত্তির নামে এই লোকটা। আপনার সঙ্গে দেখা হওয়ার দিন আপনি একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে আপনার বাড়িতে ফিরেছিলেন। মুখোশের খোঁজেই আপনার ঘরে টর্চের আলো ফেলেছিলাম। আমাকে ক্ষমা করবেন। বিশুবাবু সেজে আপনাকে প্রতারিত করবার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে। সৈকত এবার লোকটার দিকে তাকিয়ে আর একবার বিশুবাবুর দিকে তাকিয়ে বিস্মিতভাবে লোকটাকে বলল, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশুবাবুকে কেন আপনি আটকে রেখেছেন? লোকটা এবার বিশুবাবুর দিকে তাকিয়ে প্রথমে বলল, এসব কথা ওকেই জিজ্ঞাসা করুন। তারপর বলল, উনি মুখোশটার খোঁজ দিচ্ছিলেন না, তাই বিশ্বাস করে এই লোকটাকে আমার সঙ্গে আমার গ্রামে নিয়ে গেছিলাম। কিন্তু আমাদের এই পবিত্র মুখোশ মন্দির থেকে চুরি করে উনি পালিয়ে এলেন। তবে ওর মনে হয় ধারণা ছিল যে আমি ওর পিছু নিতে পারি, তাই মুখোশটা আপনার কাছে উনি পাচার করে দিয়েছিলেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার সঙ্গে আমাদের গ্রামেও যেতে পারেন। সৈকত লোকটার কথা শুনে বিশুবাবুকে জিজ্ঞেস করলো, এ কি ঠিক বলছে? সৈকতের কথার জবাব না দিয়ে মাথা নিচু করে বসে রইলেন বিশুমিত্তি। সৈকত বুঝল লোকটার কথা সম্ভবত মিথ্যে নয়। ড্রাকো থুপা নামের লোকটা এরপর সৈকতকে বলল, পশু পাখির ডাকগুলো নিশ্চয়ই আপনার সন্দেহ বাড়িয়ে দিয়েছিল। আসলে আমরা প্রকৃতির সন্তান, ওগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এবার এবার আমি যাচ্ছি, অনেক দুর্গম পথ আমাকে পাড়ি দিতে হবে। সৈকত বাধা দিল না। মুখোশ নিয়ে ঘর ছেড়ে উঠোন পেরিয়ে বাইরে কুয়াশার মধ্যে হারিয়ে গেল লোকটা। মাথা নিচু করে বসে বিশুবাবু। সৈকত তার বাঁধন খুলে দিয়ে কোনো কথা না বলে সে বাড়ির বাইরে বেরিয়ে এলো। ড্রাগনের মুখোশ গল্পটি আজ এখানেই শেষ হলো। বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার গল্পের পাশে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর যদি তোমাদের সত্যি ভালো লাগে আমার গল্প পাঠ, তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও তোমাদের আমার গল্পের পাশে।